আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনাটি হচ্ছে ব্যাংকিং রিলেটেড একটি ইস্যু নিয়ে। আপনারা জানেন যে আমাদের রেগুলার যে ব্যাংকিং রিলেটেড ইস্যুগুলো এবং বিভিন্ন সার্কুলার নিয়ে আমরা আলোচনা করে থাকি ডেইলি বেসিসে, এবং আমাদের গ্রুপে এগুলো আপলোড করা হয়। সো any banking professional from different banks of international and national can join with us. আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করব, যারা আমরা রেগুলার প্র্যাকটিস করতে চাই এবং যারা আমরা যে জিনিসগুলো শিখেছি সেগুলো ঝালাই করে নিতে চাই, তাদের জন্য এই আলোচনাটা। এবং আজকের খুব ট্রেড রিলেটেড আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছি আজকে থেকে। এবং খুব সিম্পলি ট্রেড বোঝার জন্য, যারা কখনো ট্রেডে, ফরেন ট্রেডে, এক্সপোর্ট এন্ড ইম্পোর্টে কখনো কাজ করেন নাই, বা যারা হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের উপরে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, এবং যারা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের সরাসরি কাজের সাথে সংশ্লিষ্ট কখনোই ছিলেন না, তাদের জন্য ডেফিনেটলি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, এবং ভবিষ্যতে ডেফিনেটলি এটির উপরে একটি ভালো কনসেপ্ট নিয়ে আসার জন্য, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সম্পর্কে জানার জন্য, এই যে বিষয়গুলো রয়েছে ট্রেডের সাথে রিলেটেড, যতগুলো বিষয় রয়েছে, যেমন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ম্যানেজমেন্ট, একটা ব্যাংকের কি করে আরএমএ ম্যানেজ করতে হয়, সুইফট অপারেশনটা কিভাবে হয়, ইত্যাদি, যে ডিপ এবং ডিফার যে বিষয়গুলো আছে, এবং গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস, এইগুলো সম্পর্কে ডিটেলস ধারণা নিয়ে আলোচনাটা চলবে। এবং আপনারা যারা এই গ্রুপের সাথে সংযুক্ত রয়েছেন বা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত রয়েছেন, তারা যে কোনো কোশ্চিন থাকলে কোশ্চিনও করতে পারবেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আপনাদের ভিউজ থাকলে সেটিও আমাদের সাথে শেয়ার করবেন। এবং আমরা ব্যাংকিং রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনাটা আমাদের চলমান, এবং ব্যাংকিং রিলেটেড যে কোনো কোর্স যদি আপনি সার্চ করেন, সেটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন আমাদের এই যে ওয়েবসাইট www.maspiri.org। এখানে এসে প্রথমে যে অল্প গ্রাম থেকে ব্যাংক জব, এখানে চলে যাবেন। এখানে যে নিচের দিকে যে ব্যাংক প্রফেশনাল ট্রেনিংস, এইখানে গেলে আপনি ব্যাংকিং এর জন্য আমাদের যা যা দরকার হয়, আহ, একজন সফল ব্যাংকার বা একজন প্র্যাকটিক্যাল ব্যাংকার হতে গেলে যে সমস্ত জিনিসগুলো দরকার হবে, নট অনলি ফর theoretical aspect but also in technological perspective. As you know, যে ব্যাংকিং সেক্টরটা কিন্তু আগামী নেক্সট 10 ইয়ার্স এর মধ্যে একটা রেভলিউশন আসবে, ম্যাসিভ রেগুলেশন আসবে। সো এই রেভলিউশনকে যদি আমরা মিট আপ করতে চাই, তাহলে আমাদের স্কিল ডেভেলপমেন্টের কোনো মানে ব্যত্যয় ঘটানো যাবে না, আমাদেরকে স্কিলড হতেই হবে। আমাদের যে জিনিসগুলো দরকার, ধরেন আগামী 5 ইয়ার্স এর মধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ধরনের বড় রকমের একটা ধাক্কা লাগবে, এতে করে প্রচুর লোকের কর্মসংস্থান মিস হওয়ার সুযোগ রয়েছে যদি আমরা নিজেকে আপডেট না করি। বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গোয়িং টু occupy the whole sectors, and the influence of artificial intelligence will have a great or massive action on the banking sector. মালিক পক্ষ যারা রয়েছে, তারা তাদের প্রফিট করার জন্য ডেফিনেটলি তারা 10 জনের মানুষের কাজকে একজনকে দিয়ে যদি করাতে পারে, ডেফিনেটলি 9 জন মানুষকে অপসারণ করবে। আর এই 9 জন মানুষের কাজটা করবে একজন এআই। অলরেডি এগুলো ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়েছে বাংলাদেশেও, এটি নিয়ে বিভিন্ন কোম্পানি আমরা যতটুকু জানি যে কাজ করতেছে মালিক পক্ষদের সাথে, দ্যাট ইজ যারা ওনারশিপ আছে, ডিরেক্টর রয়েছেন তাদের সাথে। এবং আন্ডারগ্রাউন্ডে অনেকগুলো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে, যে সমস্ত কাজগুলোতে এআই ইনভলভ হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে যদি আমাদেরকে নিজেকে এনরিচ না করি, আমাদের এনরিচ করতে গেলে হিউম্যানকে একদম অপসারণ করাটা খুব কঠিন হবে, বাট কিছু কিছু জায়গা থেকে অপসারণ করে দিতে পারবে। যেমন ক্যাশ কাউন্টার টোটালি অবসলিট হয়ে যাবে। তারপরে ধরেন ইনভেস্টমেন্টের অনেকগুলো সেগমেন্ট যেগুলো অবসলিট হয়ে যাবে, এটা জাস্ট কমান্ড দিলেই এআই এগুলো রেডি করে দিবে। তারপরে ড্রাফটিং রিলেটেড যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, যেমন এইচআরডি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই সেক্টরগুলো রেভুলেশন, মানে ম্যাসিভ রেভুলেশন হবে। সো এখন আমরা কিভাবে সার্ভাইভ করব, বা আমাদের যাদের আরো 10 বছর প্লাস, 10 ইয়ার্স প্লাস জব আছে, তারা আমরা এই ব্যাংকিং সেক্টরগুলোতে কিভাবে জব করব, সেটির জন্য দুইটা জিনিস দরকার। একটি হচ্ছে আমার থিওরিটিক্যাল আসপেক্ট দরকার, থিওরিটিক্যাল নলেজ দরকার। আর দুই হচ্ছে টেকনোলজিক্যাল সাইডে বা আইসিটি সেক্টরে আমাদের কিছু স্কিল ডেভেলপ করতে হবে। তো এই সামগ্রিক বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, কিভাবে আমরা নিজেকে আগামী দিনের জন্য ফিট করতে পারি, আগামী দিনের জন্য পারফেক্ট করতে পারি। এখন হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি নিজেকে যোগ্য করে না তোলেন, প্রাইভেট সেক্টরে প্রতিদিনই আপনাকে নিজেকে যোগ্যতা প্রমাণ করতে হয়। এই জায়গাটি যদি আপনারা নিজেরা পিছিয়ে যান, যেমন ধরেন একটা যদি নর্মাল কোশ্চেন আমি জিজ্ঞেস করি,
যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে 1 মিনিটে একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলবো। আপনি যদি টাইপ করে লিখতে চান, ডেফিনেটলি 10-15 মিনিট সময় লাগবে, ভুল হবে, স্ট্রাকচারাল মিস্টেক হবে, স্পেলিং মিস্টেক হবে, ল্যাঙ্গুয়েজ খুব একটা হাইলি স্ট্যান্ডার্ড হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে 1 মিনিটে লিখবেন? ধরেন আমরা যদি কোনো একটা কমিউনিকেশন আপনাকে কোনো সুপিরিয়র বলে যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমাদের 5,000 কোটি টাকার একটা রিকোয়ারমেন্ট লাগবে, সো রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর 5,000 সো আপনি এই অ্যাপ্লিকেশন লিখতে যদি 10 মিনিট লাগান, তাহলে আপনার চাকরি থাকবে না, নিশ্চিত থাকেন। আগামী দিনগুলোতে এই ধরনের লোকের দরকার হবে না, কারণ 1 মিনিটে এই কাজটা করা যাবে। এখন এটা আপনাকে জানতে হবে যে কিভাবে 1 মিনিটে করতে হবে। তার মানে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার জানতে হবে, অর্থাৎ যেই মাত্র আপনাকে বলবে, আপনি জাস্ট একটা উইল ইউ উইল মেক এ কমেন্ট অন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট রাইট অ্যান অ্যাপ্লিকেশন আস্কিং মানি টু বাংলাদেশ ব্যাংক ফর 5,000 crore, অ্যান্ড দে উইল রাইট ইউ জাস্ট লেস দেন 1 মিনিট। আপনি জাস্ট এডিট করে নিয়ে নাম নিচে সিগনেটরি বসাই দিয়ে ছেড়ে দেবেন। এই ধরনের কিছু মেসিভ জিনিস আমরা এখানে শিখব, যেগুলো লাইফ টাইম, রিয়েল টাইম, এবং প্র্যাকটিস গুলো আমরা করব। সো যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, এবং আমরা যারা আহ, উম, আমাদের এখান থেকে ডিরেক্টলি, যেমন এই এই যে ওয়েব পেজটা দেখতেছেন, এই ওয়েব পেজের ভিতরে অনেকগুলো ভিডিও বুক আছে, প্রোগ্রাম আছে অনেকগুলো, যেমন পাইথন আছে, এইচটিএমএল আছে, আইসিটি, বিশেষ করে এক্সেলে প্রচুর পরিমাণে কাজ হয়, এক্সেল আছে, ডেটাবেজ আছে, ডেটাবেজ ম্যানেজমেন্ট আছে, তারপরে ট্রেড ফাইন্যান্স রিলেটেড ম্যাসিভ কোর্সগুলো আছে, মাইন্ড লার্নিং রয়েছে, এবং হচ্ছে বিভিন্ন ক্যাম্পসের রিলেটেড প্রোগ্রামগুলো রয়েছে, সিডিসিএস এর প্রোগ্রামগুলো রয়েছে। সো আশা করছি যে এখান থেকে একটা ভালো আপনারা হেল্প পাবেন। সো আজকের আলোচনায় আমরা চলে যাই। আজকের আলোচনাটা আমাদের হচ্ছে যে বিষয়টা নিয়ে ছিল সেটি হচ্ছে খুব সিম্পল একটা বিষয়, সেটি হচ্ছে যে লেটার অফ ক্রেডিট নিয়ে। তো লেটার অফ ক্রেডিটের আমরা বিষয়, একদম প্রাথমিক বিষয়, যারা কখনোই কাজ করেনি তারাও যেন বুঝতে পারেন সেভাবেই ক্লাসটাকে সাজানো হয়েছে। হোয়াট ইজ এলসি? তো এলসির ডেফিনেশন আপনার বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবেন, বাট আমরা আজকে যেটি শিখবো সেটি হচ্ছে যে লাইফ টাইমের জন্য শিখবো, মনে রাখার জন্য শিখবো, আমাদের ভাষায় শিখবো। সেটি হচ্ছে কি, যে এলসিটা বেসিক্যালি হচ্ছে একটা কমিটমেন্ট। প্রথম কথা কি বললাম, একটা হচ্ছে কমিটমেন্ট। কার কমিটমেন্ট? যার যিনি যিনি এলসি ওপেন করবেন তাকে আমরা বলি অ্যাপ্লিক্যান্ট। তাহলে অ্যাপ্লিক্যান্টের কমিটমেন্ট কার কাছে? কমিটমেন্ট ওই যে যিনি এক্সপোর্টার, যিনি এক্সপোর্ট করবেন, তার তার কাছে কমিটমেন্ট। কার মাধ্যমে যাচ্ছে? ব্যাংকের মাধ্যমে। তার মানে আপনি বুঝতে পারছেন, একজন অ্যাপ্লিক্যান্ট দরকার যিনি ইম্পোর্ট করবে, আর হচ্ছে যে একটা ব্যাংক দরকার যিনি এটিকে মাঝখান থেকে কমিউনিকেট করবে, মানে কমিউনিকেটর হিসেবে কাজ করবে। আর একটা হচ্ছে যিনি এই গুডসটা প্রোভাইড করতে পারবেন, তাকে দরকার, মানে এক্সপোর্টার দরকার। ধরেন আমরা যদি বাংলাদেশ এবং চায়না চিন্তা করি, তাহলে বাংলাদেশের আমি চায়না থেকে কিছু চেয়ার আমদানি করব। তো চেয়ার আমদানি করতে গেলে আমাকে প্রথমে আমি যদি আমদানি করতে যাই, প্রথমে আমাকে আমার ব্যাংকে যেতে হবে, ব্যাংকে যেয়ে বলতে হবে, কারণ ব্যাংক তখন বলবে, সবকিছু চেক করে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটা সম্ভব। দেন হচ্ছে কোন পার্টির কাছ থেকে আমদানি করব সেটিও কিন্তু আমাকে ব্যাংকে বলে দিতে হবে। তার মানে আমি যার কাছ থেকে আমদানি করতে চাই তার সাথে আমার আগে আগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তার কাছ থেকে রেট নিতে হবে, সে কিভাবে এটা পৌঁছাবে, ডিটেলস বিষয়গুলোর একটা কন্ট্রাক্ট থাকতে হবে। অর্থাৎ ইম্পোর্টার আর এক্সপোর্টার এলসি ওপেনিং এর আগেই এক ধরনের নেগোসিয়েশন, এক ধরনের আলোচনা, এক ধরনের মিটিং, এক ধরনের কন্ট্রাক্ট কিন্তু তারা করে রাখে। দেন তারপরে হচ্ছে ব্যাংকের মাধ্যমে নিয়ে আসে, কারণ মাথায় করে তারা নিয়ে আসতে পারবে না। সেই জন্য ব্যাংকটা ব্যাংকটাকে লাগে ট্রাস্টের জন্য। কেন ট্রাস্টের জন্য? ধরেন যিনি বাংলাদেশের লোক, উনি চেয়ার আমদানি করবে, উনি যেই ধরনের চেয়ার চেয়েছে সেই ধরনের চেয়ার দিচ্ছে কিনা, যদি না দেয়, এই যে ট্রাস্টের যে যদির যে প্রশ্নটা চলে আসে, সেই জন্য কিন্তু ব্যাংক ইনভলভ হয়ে যায়। অনুরূপভাবে যিনি এক্সপোর্ট করবেন, তিনি চিন্তা করেন আমি যদি গুডস পাঠিয়ে দিই এবং যদি আমাকে টাকা না দেয়, তাহলে মাঝখানে একজন গ্যারান্টার দরকার। এই গ্যারান্টার হিসেবে কাজ করে হচ্ছে ব্যাংক। ব্যাংক ইটসেলফ অ্যাজ এ কাজ করে কমিশন বেস গ্যারান্টার। তার মানে এলসিটা হচ্ছে এক ধরনের গ্যারান্টি, অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারীর পক্ষে এক্সপোর্টারের কাছে, ইম্পোর্টারের পক্ষে কার কাছে? এক্সপোর্টারের কাছে। এক্সপোর্টারও ট্রাস্ট পায় যে আমি টাকাটা পাবো, আর ইম্পোর্টারও ট্রাস্ট পায় যে আমি যেটা চেয়েছি সেটি আমাকে দিবে। তো এটি হচ্ছে বেসিক্যালি এলসি। তাহলে নিশ্চয়ই এই গল্পটা মনে থাকবে যে আমি আমি চেয়ার আমদানি করতে চাই, আর চেয়ার আমদানি করার আগে আমি কার কাছ থেকে চেয়ার আমদানি করব সে বিষয়টা পুরোপুরি জেনে নেব। তার কাছ থেকে চেয়ারের কনফিগারেশন কি হবে সেটি জেনে নেব, কি মেটালস দিয়ে তৈরি হবে সেটি জেনে নেব, প্রাইস কত হবে সেটি জেনে নেব, ইত্যাদি। দেন আমি আমার ব্যাংকে যেয়ে বলবো যে আমি এটা অমুক জায়গা থেকে আনতে চাই। এই যে আমি যে কি কি ধরনের জিনিস আনতে চাই সেটি ব্যাংক জানতে চাইবে আমাকে। এই জানাটা একটা কাগজের মধ্যে লিখিত থাকে, সেটিকে আমরা বলি প্রফর্মা ইনভয়েস, পিআই। কি বলি আমরা? প্রফার্মা ইনভয়েস। প্রফার্মা ইনভয়েসটা কি? একটা হচ্ছে আমি যে গুডসটা ইম্পোর্ট করব সেই গুডসের একদম ডিটেলস
ডিসকাশন যেটা থাকে সেটি হচ্ছে প্রোফার্মা ইনভয়েস। ব্যাংক কিন্তু এই প্রোফার্মা ইনভয়েসের উপরে বেস করেই এলসিটা ওপেন করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এ সম্পর্কে আরো ডিটেলস পড়বো। হোয়াই ডু ইউ নিড এলসি, কেন আমাদের এলসি দরকার? বেসিক্যালি হচ্ছে ট্রাস্টের জন্য। আমি কিন্তু যে লোকের সাথে আমি মিটিং করেছি, যে লোকের সাথে আমি কন্ট্রাক্ট করেছি, যে লোকের কাছ থেকে আমি প্রাইস নিয়েছি, যে লোকের কাছ থেকে আমি জেনেছি যে কোন মেটাল দিয়ে চেয়ারটা তৈরি হয়েছে, কোন মেটাল দিয়ে কিভাবে সে পাঠাবে আমার কাছে, ইত্যাদি সব জানি আমি, আমি অ্যাজ এ ইম্পোর্টার হিসাবে। কিন্তু আমি সরাসরি নিয়ে আসতে পারছি না, কারণ কান্ট্রির রুলস রয়েছে যে এটাকে আনতে হলে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো ইম্পোর্টের একটা ডেফিনেটলি একটা গাইডলাইন রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক লিড করে। সেই গাইডলাইন অনুসারেই কিন্তু ব্যাংক কাজ করে। এখন গাইডলাইনটা সব থেকে ভালো জানবে কে? যিনি ইম্পোর্ট করবে তিনি হয়তো এই গাইডলাইন সব খুব একটা ভালো জানবেন না। জানবে কে? ব্যাংকের লোকজন যারা কাজ করে এটা নিয়ে, তারা সব থেকে ভালো জানবে। সো যখনই ব্যাংকে বলা হবে তখন বলবে যে আপনি যে আনবেন সেটার ডকুমেন্ট কই, কার কাছ থেকে নিয়ে আসবেন, পিআই দেন, প্রোফার্মা ইনভয়েস দেন। তখন এই প্রোফার্মা ইনভয়েসটা সাবমিট করতে হয়। তো আমরা কেন এটা এলসি ওপেন করার দরকার হলো? দরকার হলো এই কারণে, এক্সপোর্টার যিনি, উনি যেন ট্রাস্ট পায় যে ওনার টাকাটা উনি পাবে। অনুরূপভাবে ইম্পোর্টার যিনি, উনি যেন মানে ট্রাস্ট পায় যে আমি যে গুডসটা চেয়েছি এক্স্যাক্টলি সেম গুডসটাই আমাকে প্রোভাইড করবে উইথ কারেক্ট ডকুমেন্টেশন। তাহলে ব্যাংক কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে? ব্যাংক বেসিক্যালি কাজ করে না প্রোডাক্ট নিয়ে, বেসিক্যালি কাজ করে হচ্ছে ডকুমেন্ট নিয়ে। কিন্তু রিয়েলিটিতে যদি এটা এটা কিন্তু থিওরিক্যাল আসপেক্ট, যে ব্যাংকস ডিলস উইথ ডকুমেন্ট, নট গুডস। এটি হচ্ছে থিওরি। হ্যাঁ, এটি হচ্ছে থিওরি। বাট যদি আপনি ইসিপি অনুসারে এটিকে বলা হয়। কিন্তু আম, যদি আপনি রিয়েল সেন্সে চিন্তা করেন তাহলে ব্যাংকসকে ডকুমেন্টের পাশাপাশি গুডস নিয়েও চিন্তা করতে হয়। গুডস নিয়েও চিন্তা করতে হয়, কারণ যদি গুডস খারাপ আসে তাহলে তো প্রবলেম। টাকা পেমেন্ট করার করা নিয়ে প্রবলেম হয়ে যাবে। আপনার যে পার্টি, আমার আমি আমি আপনি যদি ব্যাংকার হন, তাহলে আপনার যে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন ওপেন করে দিলেন, এলসি ওপেন করে দিলেন, সে তো গুডস বিক্রি করতে পারবে না, তার লস হয়ে যাবে। সো গুডসের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হয়। সো এটিকে মাথায় রাখার জন্য বিভিন্ন রকমের চেকিং বা ক্রস চেকিং ইত্যাদি বিষয়গুলো থাকে। তো তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে কেন আমাদের এলসি ওপেন করা দরকার, বিকজ অফ ট্রাস্ট। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে এলসি, তাহলে আমরা আমাদের যে ঘটনাটা আমরা শুনলাম, এই ঘটনা থেকে আমরা কিন্তু কতগুলো জিনিস জেনে গেছি। একটা হচ্ছে যে আমার একটা ব্যাংক লাগবে, আমি আমদানি করতে চাই, আমার একটা নাম আছে যেটাকে আমরা বলি অ্যাপ্লিক্যান্ট। হ্যাঁ। আর হচ্ছে বেনিফিশিয়ারি, যিনি হচ্ছে কিনা এক্সপোর্ট করবেন, দ্য সেলার অর এক্সপোর্টার। তাহলে বুঝতেই পারছেন যে একজন আবেদনকারী মানে একজন ইম্পোর্টার লাগবে, একজন এক্সপোর্টার লাগবে, আর মাঝখানে কি থাকবে? ইস্যুইং ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক কোনটা? যিনি এলসি ওপেন করবে। অ্যাডভাইজিং ব্যাংক, যিনি ধরেন আমি চায়নাতে লোকের কাছ থেকে চেয়ার কিনতে চেয়েছি, তো চায়নার একটা ব্যাংকে আমি পাঠিয়ে দেবো এলসিটা। চায়নার ওই ব্যাংক এর একজন অফিসার এলসিটাকে অ্যাডভাইস করে দিবে ওই এক্সপোর্টারের কাছে। তাহলে একটা অ্যাডভাইজিং ব্যাংক লাগবে। তার মানে এই চারটা ছাড়া কিন্তু এলসি ওপেন করা অসম্ভব। কিন্তু থিওরিটিক্যালি আরো একটা শর্ট ফর্ম আছে এলসি ওপেনিং এর, যেটাকে আমরা সিক্রেট বলি। যেমন ধরেন অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড বেনিফিশিয়ারি, এরপরে আপনার হচ্ছে যে ইস্যুইং ব্যাংক কিন্তু অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে কাজ করতে পারে। একই মানে সেম ব্যাংক। ধরেন আম, আমি বগুড়া থেকে একটা গুডস এক্সপোর্ট করব চিটাগাঙে। তাহলে সেক্ষেত্রে আমি এক্সপোর্ট মানে এক্সিম ব্যাংকেরই বা হচ্ছে ঢাকা ব্যাংকের আমি একটা কোনো একটা ব্রাঞ্চ থেকে এলসি ওপেন করলাম। আবার ঢাকা ব্যাংকেরই চিটাগাং ব্রাঞ্চের এলসিটা যাবে, লেটার অফ ক্রেডিট ইস্যু হবে, লোকাল এলসি, ডিম এলসি যেটাকে বলে থাকি। তাহলে কি হলো? এখানে একটাই ব্যাংক। তার মানে ইস্যুইং ব্যাংক ওখানে কিন্তু তখন অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে কাজ করবে চিটাগাংয়ের ব্রাঞ্চটা। তার মানে ইস্যুইং ব্যাংক হলো বগুড়া, আর অ্যাডভাইজিং ব্যাংক হলো চিটাগাং। তার মানে এটা সেম ব্যাংক। সেই জন্য অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি এবং ইস্যুইং ব্যাংক হলেও কিন্তু হয়ে যায়, কারণ ইস্যুইং ব্যাংক একে দুইটা রোল প্লে করতে পারে। একটা ইস্যুইং ব্যাংকের রোল প্লে করতে পারে, অ্যাডভাইজিং ব্যাংকের রোল প্লে করতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল পার্ট ফর রিগার্ডিং এলসি। এরপর আরেকটা জিনিস, ডু টু ব্রাঞ্চ অফ এ ব্যাংক কাউন্ট অ্যাজ এ টু ব্যাংকস। একটা ব্যাংকের দুটা ব্রাঞ্চ ধরেন, একটা ধরলাম ঢাকায় আর একটা ধরলাম নারায়ণগঞ্জে। তো এই যে দুটা ব্রাঞ্চের মধ্যে যদি এলসি ওপেন হয়, তাহলে সেই ক্ষেত্রে কি মানে এই দুটা ব্রাঞ্চকে কি আমরা দুটো ডিফারেন্ট ব্যাংক ধরতে পারবো? চিন্তা করতে পারবো যে দুটো ডিফারেন্ট ব্যাংক? ডেফিনেটলি না। দুটা ডিফারেন্ট ব্যাংক না, এটা একটা ব্যাংক। একটা ব্যাংকেরই এই দুটা ব্রাঞ্চের মধ্যে, ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে অথবা বগুড়া চিটাগাংয়ের মধ্যে যদি এলসি ওপেন হয়, তার মানে হচ্ছে একটা ব্যাংকের ব্যাংক একটা, কিন্তু দুটো ব্রাঞ্চের মধ্যে এলসি ওপেন হচ্ছে। এটি কি আসলে পসিবল কিনা?
মানে আমাদের গাইডলাইন অনুযায়ী কি বলে, ডেফিনেটলি পসিবল যদি ব্যাংকের পলিসি এটা সাপোর্ট করে। ব্যাংকের পলিসি এটা সাপোর্ট করে, আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমরা এলসি নিয়ে এই 5-7 মিনিটে যেটুকু শিখলাম সেটুকু আমরা মনে রাখার চেষ্টা করবো, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবো। এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত কমেন্ট থাকে, কোনো কোশ্চিন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন। আজকের মতো এখানেই, আমরা নেক্সট আবার নতুন কোনো পয়েন্ট নিয়ে আসবো, আমাদের ট্রেড রিলেটেড আলোচনাটা চলতে থাকবে। ট্রেড রিলেটেড যে কোনো কোশ্চিন, যে কোনো আস্কিং, যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করতে পারেন। আপনাদের কোশ্চিন থাকলে কমেন্ট করে দিবেন, অথবা আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনাদেরকে আমাদেরকে ইনবক্স করে দিবেন। আমরা ডেফিনেটলি ট্রাই টু শেয়ার দ্য নলেজ। এটির বেসিক্যালি হচ্ছে যে এটি একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম, যাতে করে আমরা নিজেরা নিজেদেরকে একটু পড়াশোনার মধ্যে রাখতে পারি, টু ফেস দ্য চ্যালেঞ্জেস অফ দ্য নেক্সট 5 years, next 10 years, because if we do not want to learn, then we will not survive. So for the existence of yourself, we should practice daily, as per our guideline, to keep up always, and to fit for the job.